প্রতি 100টা বাচ্চার ভিতর 3টা বাচ্চা অটিস্টিক হচ্ছে এবং প্রতি 1000 বাচ্চার ভিতর একটা বাচ্চা ডাউন সিনড্রোমে আক্রান্ত হচ্ছে। মিনিমাম হুমা আয়ার লেভেল 2 এর নিচে না থাকলে তার বাচ্চা নেওয়াটা ক্রাইম হয়, বিকজ সে নিজের জন্য একটা অটিস্টিক বাচ্চা আনছে পৃথিবীতে, এবং এই বাচ্চার জীবন যেমন সে নষ্ট করলো, ওর বউয়ের জীবনও সারা জীবনের জন্য নষ্ট হইলো। বাচ্চার মা কিন্তু জানেও না যে তার হয়তো হয়তো কনসিভ হয়েছে, কিন্তু বাচ্চার কিন্তু যা হবার হয়ে গেছে। হোমা আয়ার যার 1 থাকবে বা 2ও যদি থাকে কোনো মায়ের, তার বাচ্চা অটিস্টিক হবে না। এই ফিটনেসে যে চলে আসবে, তার বাচ্চা যত বছরই বন্ধ থাক না কেন বাচ্চা হবে, 40 এসেও বাচ্চা হবে, 45 এসেও বাচ্চা হবে, যদি এটা ঠিক থাকে। জান্নাতে যাইতে চাইলেও যে লাইফস্টাইল মানতে হবে। কেন? কারণ আমরা তো কোরআন হাদিস থেকে এটা সংকলিত করেছি। আসসালামু আলাইকুম, আমি হাসনাত ফাতেমা। এখানে আমার আসলে অনেকদিন আসা হয়নি, 1 বছর আসতে পারিনি। এবং আমি একটা কথা বলি যে টেলিপ্যাথি আপনারা চিনেন কিনা, ওরে আমি কয়েকদিন মনে মনে খুঁজতেছি, আজকে দেখি ঠিকই হাজির। এরকম আমি যারাই মনে খুঁজছি তারা আজকে হাজির। আমার কথা বুঝতে পারছেন? এটা বিশ্বাস করেন না হয়তো আপনারা, ও তো বিশ্বাসও হয়তো করবে না। না, বিশ্বাস করেছি। এই বোন যেদিন আসছে ওদিন থেকে ওরে আমি মনে মনে খুঁজতেছি। ওই যে কিডনির ও বলে গেল না যে 28 থেকে, আমি ও যে হারায় গেল, এ গেল কই? তারে গ্রুপে পায় না, এখানে পায় না, ওখানে পায় না, নাই কেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই 28 থেকে 73 হয়েছে ওই যে বোন। আমার একটু হারায় যাওয়ার গল্পটা একটু বলি সংক্ষেপে কিন্তু। হ্যাঁ, খুবই খুবই সংক্ষেপ। 3টা জিনিস আমি শেয়ার করব আজকে। সেটা হচ্ছে আমার হারায় যাওয়ার গল্পটা বলবো আমি, আর হচ্ছে আমাদের এই যে আমার যেটা একটা পার্সোনাল সমস্যা হয় যে সবাই আমাকে মনে করে যে আমি জেকে লাইফস্টাইলের অফিসিয়াল অ্যাম্বাসেডার, যার কারণে আমি প্রচুর ইনবক্স পাই বিভিন্ন ইস্যু নিয়ে, নেগেটিভ ইস্যুগুলো নিয়ে। সেটার একটা সলিউশন দেবো আমি। আর হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা 3টা টপিকে একটু আমি আজকে শেয়ার করবো, খুবই শর্ট টাইম। আচ্ছা, 1 নাম্বার হলো যে আমার গত বছর জুন মাসের 1 তারিখে একটা প্রথম আমার লাইফে আমি প্ল্যান করছিলাম যে একটা ম্যারাথনে অ্যাটেন্ড করব। এটা হচ্ছে লেডিজ ম্যারাথন, অ্যাক্টিভ পালস, এই ঢাকার মধ্যেই, এই উল্টা পাশে একটা হয়। তা ওইটার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, মনে মনে ইচ্ছা ছিল ফার্স্ট হব, কারণ ওটা ছিল 7.5 কিলোমিটারের একটা কম্পিটিশান, মেয়েরা শুধু, ছেলেরা না। আর আমি তার আগে জাস্ট 1.5 মাসের মধ্যে, ওই যে যেদিন ইয়ে হলো, আমি আসলে স্যার থাকবে বলেই আমি গেছিলাম। সেটা হলো যে ওই ফিলিস্তিনের জন্য একটা ইয়ে হয়েছিল, মার্চ ফর গাজা, একটা প্রোগ্রাম হয়েছিল। স্যার লাইভ করে বললো যে আপনারা আসেন, আমি যাব। তো স্যারের সাথে দেখা করার জন্য আমি গেছি। ওই দিন আমি একদিনে 17-18 কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল, গাড়ি ঘোড়া কিছুই পাই না। তা আমার কনফিডেন্স এমনি খুব বেড়ে গেছিলো যে এটা আমি 17-18-20 কিলোমিটার হাঁটতে পারি, তাই 7.5 কিলোমিটার আমার কে সেকেন্ড করবে। তা ওইটার আমার খুব ধুমসে প্রিপারেশন চলতেছিল, মানে 13 কিলোমিটার করে আমি ডেইলি প্র্যাকটিস করতেছিলাম। হাঁটি, অল্প একটু দৌড়াইতে পারি, খুব বেশি দৌড়াইতে পারি না, কিন্তু 12-13 কিলোমিটার আমি রেগুলার প্র্যাকটিস করতেছিলাম। তো 1 তারিখে ছিল আমাদের কম্পিটিশানটা। ওই মে মাসের 30 তারিখে আমি একটা ছোট অ্যাক্সিডেন্ট করি, মানে রোডে অ্যাক্সিডেন্ট করি। আমি ডান সাইডে পড়ে যে এমন ব্যথা পাই যে আমি আসলে কম্পিটিশানে তো অ্যাটেন্ডই করতে পারিনি। পরে আমি ডিসেম্বরের এই 25 সালের মোরাললেস নভেম্বরের 15 থেকে ডিসেম্বর পর্যন্ত লাঠি নিয়ে চলতে হয়েছে আমাকে। তো শুকর আলহামদুলিল্লাহ, আমার যেটা হয়েছে সেটা হলো যে আমার কিছুই ভাঙে নাই। আমার অনেকবার আমার অর্থোপেডিক্সের ডাক্তাররা চেক করছে, কিছু ভাঙে নাই, কিন্তু এমনভাবে আমি চাপটা লাগছে আমার, থেতলে গেছে। হ্যাঁ, একেবারে মানে খুব সিরিয়াস ইনজুরি। মানে সুস্থভাবে হাঁটতেছি আমি এখন, যে আমি হাঁটতেছি কিন্তু কেউ বুঝতেছে না, কিন্তু আমি সিঁড়ি ভাঙলে আবার বোঝা যায়, এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে নামতে হচ্ছে। এখন আমি অনেক ভালো। আমি আজকে আসছি এই কারণে যে আমার ওয়ার্কআউট টোটালি বন্ধ, এবং এর মধ্যে আবার আমার খালা ছিল না, মানে আমাকে রান্নাঘরে বা আমার বাসায় হেল্প করার যারা করতো তারাও আসলে ছিল না। সো আমি রাতও কাজ করতে পারিনি। এই যে দেখা গেলো রোজার মাসে আমি সেহরি বানাইতে বানাইতে আমার রাত 12টা-1টা, এই দিন রাত চলছে। অসুস্থ মানুষ, আবার ঘুমাতেও পারি না ঠিক মতো, আবার বাইরেও যেতে পারি না, আমার অনেক ওয়েট বেড়ে গেছে। এ নিয়ে আমি এটা মানে একটু আমি আশাবাদী যে দেখা যাবে খুব অল্প দিনের ভিতর আমি রিকভার করবো ইনশাল্লাহ। আজকে তো আমার সব চেক হবে, তারপরে আবার আমি কতটুকু আমি এর ভিতরেও আমি ওয়ার্কআউট করতে পারবো সেগুলো আমি আজকে সাজেশন পেয়ে যাব। এটা একটা ছিল যে আমি আসলে আপনাদেরকে মিস করছি, স্যারকে অনেক মিস করছি। যাই হোক, কিন্তু আল্লাহর রহমতে আমি একটাই জিনিস চেক করতে পারছি, ব্লাড সুগার। কারণ খাওয়া ছাড়া তো আর কিছুই আমি কন্ট্রোল করতে পারিনি, আমার সবসময় 6-এর নিচে ছিল। এর ভিতরে আমি রেগুলার যেটা করছি, আমি বড় মানে ভয় পেয়ে গেছি, মানে 5.4, 5. আপনারা ওনারা কেউ চিনছেন? ওই যে উনি একটা ভিডিওতে বলছিলেন ওই যে সাপের মতো ওনার পেঁচায় ধরছিল ব্যথা,
তারপর মনে হচ্ছে একটা একটা করে সাপ তাকে ছেড়ে গেল। এ হলো সেই বোন, হ্যাঁ, যারা মানে আজকে নতুন তারা যারা চিনেননি, এ হলো সেই বোন যে ওই যে এটা ভিডিও বলছিল এখানে দাঁড়ায় যে ওর সাপের মতো পেঁচায় ধরছিল, মনে হচ্ছে সারা শরীরে এই সাপ খালি ওকে ছবল মারতে, এত ব্যথা ছিল। হ্যাঁ, অনেক কষ্ট ছিল। হ্যাঁ, তা আমার এবারও যে জিনিসটা হয়েছে যে আমার ওই ফিজিওথেরাপিস্ট যারা আমাকে থেরাপি দিয়েছে আমার এর মধ্যে, তারা সবাই শুধু বলে আপনাকে শুধু ডান পাশে থেরাপি দিই, বা পাশে তো আপনাকে আমরা ছুঁয়েও দেখি না। আচ্ছা ভাই, আমার তো এ পাশে কোনো সমস্যাই নেই, আপনারা আমার এই পাশে কী থেরাপি দিবেন? যেখানে আমি ফিজিক্যালি ইনজুর্ড হয়েছি আপনি সেখানেই থেরাপি দেন। আমার বাপ পাশে আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, এবং আর বাকি যেসব প্রবলেম ছিল সেগুলোও কিছু নেই আমার। শুধু আমি যেখানে মানে এক্সটার্নালি আমি ইনজুর্ড হয়েছি, বাইরের থেকে ব্যথা পাইছি, সেই ব্যথাটাই আমার ব্যথা, এই ছাড়া আমার আর অন্যান্য কোনো সমস্যা আল্লাহর রহমতে নেই। নেক্সট। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে আমাকে বেশিরভাগই যারা আমাকে অল্প চেনে, খুব বেশি চেনে না, হালকা পাতলা চিনে, বা আমার ফ্রেন্ড লিস্টেও অনেক মানুষ আছে যারা ভাবে যে আমি জেকে লাইফস্টাইলের অফিসিয়াল অ্যাম্বাসেডার। তা ওরা আমাকে করে কি, ইনবক্সে সবাই পাঠায়, অপরিচিতরাও পাঠায় যে এই যে স্যার এই জুসটা খেতে বলেছে, স্যার এই ওষুধটা রেফার করেছে, স্যার এইটা খেতে বলেছে, তোমার স্যার ওইটা খাইতে বলছে। তা আমি আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এইটা এখন প্রিটি ইজি যে স্যারের একটা ভিডিও কাট করে কপি করে অথবা এআই দিয়ে বানায় একটা ভিডিও তৈরি করে একটা প্রোডাক্ট স্যারের হাতে ধরায় দেওয়া, ইটস প্রিটি ইজি নাওএডেজ। এটা কোনো আসলে সমস্যা না। কিন্তু একটা সিম্পল একটা সলিউশন হলো যে আপনারা ফোন নাম্বারটা দেখেন। জেকে লাইফস্টাইল থেকে স্যার যে প্রোডাক্টগুলোকে সাজেস্ট করে সেটা একটাই ফোন নাম্বার আছে এখানে, আর কোনো ফোন নাম্বার নাই। আমি আজকের দিনে ফোন নাম্বারটা সবাইকে মুখস্থ করাই দিব যে দয়া করে ফোন নাম্বারটা মাথায় রাখেন। এই ফোন নাম্বারটা ছাড়া যদি অন্য কোনো ফোন নাম্বার আজ থেকে স্যার বলে যে এটা খান এটা আপনার ব্যথা সারবে, এটা সারবে, সেটা বুঝবেন সব বোগাসবো। আচ্ছা, ফোন নাম্বারটার ভিতরে আসলে অনেক ইনফরমেশান আছে, সেটা একটু দেই। ফোন নাম্বারটা শুরু হচ্ছে 0 থেকে সব শুরু হয়, ফার্স্ট ডিজিট হচ্ছে 9। 9 হচ্ছে আমাদের 0 to 9 আমাদের নাম্বার, এর মধ্যে 9 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এই 9 সংখ্যাটাকে আমি এভাবে মিন করি যে কোনো একটা প্রবলেম হলে দেখবেন যে আপনি রুগী আর সবাই ডাক্তার। তো যত রকমের চিকিৎসা আছে, এই যে লাইফস্টাইল, আমাদের হেলদি লাইফস্টাইল নিয়ে আমাদের স্যার দিক বা আর যারা দিক, এই যে লাইফস্টাইল মেনটেন করে যে চিকিৎসা, এটাই হচ্ছে বেস্ট চিকিৎসা, যেখানে কোনো মেডিসিন নাই। সো এই 9টা দিয়ে আসলে আমি এটাই মিন করি। তারপরে আছে হচ্ছে কি 6, 7, 8, 9-এর পরের 3টা ডিজিট হচ্ছে 6, 7, 8। এখানে একটা দারুণ একটা ইনফরমেশান রয়েছে, সেটা হচ্ছে কি যে বেসিক যে শ্বাসের ব্যায়াম কিন্তু আসলে 6টা। অনেক শ্বাসের ব্যায়াম আছে আনলিমিটেড, কিন্তু স্যার আমাদেরকে দেখবেন যে 6টা শ্বাসের ব্যায়াম নিয়ে স্যারের একটা ভিডিওই আছে। 8টা বা 6টা বেসিক 6টা, এই 6 আর 7 হচ্ছে কি আমরা 7টার মধ্যে সব খাবার শেষ করব 7 PM এর মধ্যে। আমাদের সারাদিনের যত খাওয়া দাওয়া 7 PM এর মধ্যে শেষ হয়ে যাবে। আর 8 কি, স্যার যে অনেকগুলো খাবার খেতে নিষেধ করে, বা আমাদের আসলে অনেকগুলো খাবার, প্রাইমারিলি অনেকগুলো খাবার আমাদের রেস্ট্রিক্টেড, সেখানে 8টা খাবার আছে। আমি হিসাব এক সময় দিয়ে দিব আপনাদের, বা এখনও দিয়ে দিতে পারি। বেসিক 8টা খাবার, এখানে 6, 7, 8-এর ভিতর কিন্তু 3টা ইনফরমেশান আছে। শ্বাসের ব্যায়াম, খাওয়া কখন বন্ধ করব, আর হচ্ছে আমাদের কি খাওয়া রেস্ট্রিক্টেড। এখন অবশ্য শ্বাসের ব্যায়াম 8টা, অতএব অসুবিধা নেই, সেটাও করা যায়। হ্যাঁ, সেটাও বলা যেতে পারে। স্যার আমি কি বলে দিব যে কোন 8টা নিষেধ? হ্যাঁ। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে সয়াবিন তেল। হ্যাঁ। আচ্ছা, 2 হচ্ছে মানে ধানের তৈরি যে কোনো খাবার, গমের তৈরি যে কোনো খাবার, চিনির তৈরি যে কোনো খাবার। তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস, ওটাও আসলে চিনির তৈরি খাবারের মধ্যে চলে, জাঙ্ক ফুড যায়। তারপরে হচ্ছে মিষ্টি ফল, আর হচ্ছে দুধ দই। আমরা অনেকেই ভাবি যে দুধ হচ্ছে একটা জান্নাতি খাবার, আর এটা কেন খাবো না, কিছু খাই বা না খাই অন্তত দুধ খাবো, দুধটাও হচ্ছে বাদ। এরকম 8টা আর কি। এগুলো 8টা সবার জন্য না, সেটা হচ্ছে যারা করবে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের, টাইপ 1 না টাইপ 2, মানে আমরা যার শুরুতে যেগুলো আর কি নিষেধ থাকে 8টা, এই 8টা এর ভিতরেই সব থাকে গেছে। তারপরে হচ্ছে কি, তারপরে নাম্বার 2টা হচ্ছে 24 দুইবার থাকারও কারণ আছে যে এটা আসলে 3 বেলা খাবারের ভিতরে এই লাইফস্টাইলটা লিমিটেড না, এটা হচ্ছে 24 আওয়ার্সের একটা লাইফস্টাইল, যেটা শুরু হয় হচ্ছে রাত 10টা থেকে, সকাল থেকে শুরু হয় না। রাত 10টা থেকে কিভাবে শুরু হয়? ঘুম থেকে শুরু হয়। এটা শুরু হয়, এই লাইফস্টাইলটা শুরুটাই হয় হচ্ছে ঘুম থেকে।
রাত 10টায় যে ঘুমাতে গেলাম এখান থেকে শুরু হয়ে এসে আবার পরের দিন রাত 10টায় শেষ হবে, আবার ঘুমানো নেই, এর ভিতরেই সব কিছু চলবে। 24 দুইবার 24 দুইবার থাকার কারণ হচ্ছে আসলে এটা যে 24 আওয়ার্সের একটা লাইফস্টাইল, এই জিনিসটাকে ইমফোসাইজ করার জন্য মনে করেন 24 2বার আসছে। আর যারা এটা মেনটেন করতে পারবে 100% না 50%, 30%ও যে মেনটেন করতে পারবে, তার জীবনে আসলে চারিদিক থেকে শান্তি, প্রাচুর্য, মানে উন্নতি সব আসবে। 04 লাস্ট, তাহলে নাম্বারটা কি? 09678242404। প্লিজ নাম্বারটা আপনারা মনে রাখবেন। জাহাঙ্গীর কবির স্যারের যত ভিডিও আপনারা দেখেন, যা কিছু দেখেন, যত প্রোডাক্ট উনি আপনাদের কাছে অফার করে অনলাইনে, সেই প্রোডাক্টগুলো ভিডিওগুলো দেখেন, কোনো সমস্যা নেই। স্যার ওখানেও যেটা বলতেছে সেটা শুনেন, কিন্তু যখন জিনিসটা কিনবেন কিনা সেইটা চেক করার আগে খালি নাম্বারটা মিলাবেন, নাম্বারের স্টোরিটা মনে রাখেন। নাম্বারটা যদি না মিলে তাহলে বুঝবেন ওই জাহাঙ্গীর কবির স্যার ফেক জাহাঙ্গীর কবির স্যার। মজার ব্যাপার হলো এইসব যারা পাঠায় ওরা আমাদের চিনেই না, ওরা আমাদের কাছে আসেই না। কারণ এর চেয়ে সোজা বুদ্ধি হলো ওয়েবসাইটটা ভিজিট করেন। তো আপনি তো আমার ওয়েবসাইট চিনেন, আমাদের যারা আসে ওরা রিয়েল পেজ চিনে। আমাদের তো রিয়েল পেজের বাইরে যা আছে ফেক। আমাদের যারা রিয়েল ফলোয়ার ওরা এখন রিয়েল পেজ থেকে লাইভ দেখতেছে, ফেক পেজে লাইভ জীবনেও যাইতে পারবে না। ফেক পেজের ফলোয়ার হলে 1000 2000ও হইতে পারে না, তার আগেই পেজটা আমরা ভ্যানিশ করতে পারি। আমার পেজে হলো 40 লাখ ফলোয়ার, আমার পেজের ভিতরে অথেন্টিকেটেড যে ব্লু চিহ্ন দেওয়া আছে। তাহলে ফেক পেজ চেনার 1000টা উপায় আছে। আসলে এরা নির্বোধ, আর এরা হলো যে আমাদের ফলোয়ারও না, ওরা হলো আমাদের হেটার্স। তবে এখন তারা একটা জিনিস পাইছে, আপনাকে পাঠাচ্ছে যে দেখো তোমার ছাড় এইটা উল্টাপাল্টা করছে। আমাদের নামে উল্টাপাল্টা জীবনে কেউ বলতে পারে না, কারণ আমরা এটা করি না। তাতে আমার নামে উল্টাপাল্টা বলা মানে হলো মিথ্যা রটনা করা। বলে কি তোমার স্যার এটা বলছে, এটা কি খাবো, এটাই আসে স্যার বলি যে এটা আপনারে আসলে ওইটার জন্য আপনারে ওইটা বললে পাঠায় না, কারণ তোমার স্যার এটা বলছে, তুই সরাসরি আমার স্যার হইছে, তোর স্যার হয় নাই কেন? তো তুই ভায়া লাগাইলি কেন? তুই নিজেই তারে স্যার বানাইলি না কেন? তুই কবে গেছস এইখানে? তুই তো জীবনে আসোস নাই। তুই আমার কাছে পরামর্শ, এখন থেকে আপনার কাছে যেই পরামর্শ, আগে যা, তারপরে ওখানে গিয়ে তারপরে যাইয়া তারপর আমার কাছে আসবি। আমার কথা বুঝতে, যেমন ওই যে ওই বোনকে খুঁজতেছে, হ্যাঁ, তো বোন এখানে এসে বলছে যে স্যারকে ফলো করে আমার কিডনি 28 থেকে মানে ইজিএফআর এখন 73 হয়েছে। ও বারবার বলছে যে আমাকে ফলো করে, আমরা এই বোনকে লাগবে, বোন ওর চিকিৎসা করে দেবে। এনে ওর গুরু দাঁড়ায় রয়েছে, ও বোন রে খুঁজতেছে। দেখবেন কয়শো কমেন্ট আছে বোন রে খোঁজে। আচ্ছা, লাস্ট আর একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে যেহেতু অ্যাক্সিডেন্ট করার পরে দীর্ঘদিন আমি বাইরে কাজ করতে পারিনি, আমার ঘরেই কাজ করতে হয়েছে এবং প্রচুর লেখাপড়া করার সুযোগ পাইছি। তা এখানে আমি একটা জিনিস এর ভিতর আমি ইনভেন্ট করছি না, আর বের হয়ে আসছে। সেটা হলো যে আমাদের যে একটা সোশ্যাল একটা প্রবলেম আছে ইদানিং আমাদের সারা বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে আমাদের শিশুদের ভিতর প্রচুর অটিস্টিক শিশুর জন্ম হচ্ছে। এবং এই জিনিসটা হচ্ছে কি, যদি পার্সেন্টেজে বলি তাহলে হচ্ছে 3%। প্রতি 100টা বাচ্চার ভিতর 3টা বাচ্চা অটিস্টিক হচ্ছে, এবং প্রতি 1000 বাচ্চার ভিতর একটা বাচ্চা ডাউন সিনড্রোমে আক্রান্ত হচ্ছে। ডাউন সিনড্রোম মানে সেই বাচ্চাটার চেহারাটাও কিছুটা অস্বাভাবিক থাকে, মানে অটিজম তো তার থাকেই। ডাউন হলো মাথাটা আপ থাকে, হ্যাঁ, মানে অটিজম তো তার থাকেই, ডাউন মানে তার চেহারাটার ফিজিক্যালি। অটিস্টিক হচ্ছে আপনার মানসিক, আর মানসিক এবং ব্রেন। আর হচ্ছে ডাউন মানে অটিস্টিক তো অবশ্যই, তার সাথে ফিজিক্যালিও কিছুটা অ্যাবনর্মালিটি থাকে এটা। তো এটার সলিউশনটা আসলে এটা যে এত সোজা সলিউশন যে সেটা চিন্তাই করা যায়নি। যে একসময় দেখা যেত যে কলেরাতে ওলা ওঠাতে গ্রামের পর গ্রাম বাচ্চারা মানুষ মারা যেত, সেটার সলিউশন হচ্ছে কি ওরসেলাইন। এখন একটা মানুষও কলেরা হয়ে ডায়রিয়া হয়ে মারা যায় না। তা আমাদের এই লাইফস্টাইল রিলেটেড রোগগুলা যেরকম খুব সিম্পল একটা, যে স্যার এই যে সলিউশন দিয়ে দিল, কত সহজ ব্যাপার, এটা যে মানবে সে আরও মজা পায়, খুব শান্তিভাবে। দেখা যায় এত সহজ সলিউশন ছিল, এত সারা জীবন মাইগ্রেনে ভুগছি, সারা জীবন কনস্টিপেশন ছিল। কনস্টিপেশন কি কষ্টের ব্যাপার, এটা শুধুমাত্র ভুক্তভোগী জানে, পাশের কাউকেও বোঝানো যায় না। সংক্ষেপ। তারপরে সারা জীবন ব্যথা ছিল, সারা জীবন হ্যাঁ ব্রেন চলছিল না। না, এই জিনিসগুলোর সলিউশন স্যার আপনি যেটা সলিউশন দিচ্ছেন এটা প্রিটি ইজি, মানুষ চর্চা করতে গেলে তখন বুঝতে পারে। লাস্টে যেটা বলতেছি আমি, যে অটিজম এবং ডাউন সিনড্রোম থেকে আসলে 99% বাচ্চাকে আমরা বাঁচাতে পারি। সেটা হচ্ছে যে বাচ্চার মার ফিটনেসটা। এই যে এখানে একটা এখন আছে কিনা জানি না, ওই যে দেখেন হোমা আয়ার,
হোমা আইয়ার যার 1 থাকবে বা 2ও যদি থাকে কোনো মায়ের, তার বাচ্চা অটিস্টিক হবে না। কারণ কি? কারণ বলি যে এই মানে অটিজমটা শুরু হয় হচ্ছে বাচ্চা যখন একটা মায়ের পেটে যখন বাচ্চাটা আসে, মা তো আর তখন বুঝে না। 45 ডেজের ভিতর তার ব্রেন এবং ওই যে নার্ভগুলা ডেভেলপ হয়ে যায়। আগে ব্রেন, নার্ভ, এই যে মেরুদণ্ড, এই জিনিসগুলো আগে ডেভেলপ হয়, তারপরে সব কিছু। তার মানে কি, বাচ্চার মা কিন্তু জানেও না যে তার হয়তো কনসিভ হয়েছে, কিন্তু বাচ্চার কিন্তু যা হবার হয়ে গেছে। সো বাচ্চার মা যদি ফিট থাকে তাহলে বাচ্চা এমনি ফিট হবে। এবং বাচ্চার মার ফিট থাকার জন্য এই যে স্যার আমাদের যে খাবারগুলো খেতে বলে, এর ভিতরে যে জিনিসগুলো আছে, জাস্ট 4-5টা, এই যে মনে করেন স্যারের কাছে আসার পরে আমি চিয়া সিড খাওয়া শিখেছি। স্যারের আমি ডিমই খেতাম না, আমি বোধহয় 20 বছর ডিম খাইনি, বাবা ডিম খেলে মোটা হয়ে যাব। স্যারের কাছে আসার পরে আমি ডিম খাওয়া শুরু করেছি। এই যে ডিমের ভিতরে আছে কোলিন, একটা ডিমে 45 গ্রাম কোলিন থাকে। তা 3টা ডিম যদি একটা প্রেগনেন্ট মেয়ে খায়, বা যে মেয়েটা ভাবতেছে যে আমি মা হতে চাই, স্যারের লাইফস্টাইল যে ফলো করবে, হেলদি লাইফস্টাইল, সে এমনি 3-4টা ডিম সারাদিনে খেয়ে ফেলবে। তার বাচ্চা যখনই আসুক না কেন, দেখা যাবে বাচ্চা যে চিয়া সিডস খাবে, তার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডসের অভাব হবে না। বা এই যে বাদামগুলা, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলো, এই যে লাইফস্টাইলটা, যে মা হতে চাচ্ছে সে যদি শুধু এই যে অঙ্ক যেটা আছে স্যার এখানে দিয়েছেন, এই প্যারামিটারটা যদি আগে সে মেনটেন করে সুস্থ হয়ে যায়, তারপর হ্যাঁ এবার আমি মা হই, কোনো সমস্যা নেই। এবং তার বাচ্চা ডেফিনেটলি সুস্থ বাচ্চা হবে এবং ব্রিলিয়ান্ট বাচ্চা হবে। ব্রিলিয়ান্ট বাচ্চা কী করে হবে? যে ব্রেনটা যখন ঠিকমতো ডেভেলপ হলো, মানে কি বাচ্চা ব্রিলিয়ান্ট হলো। মানে আমাদের ব্রেনের ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না, নার্ভের ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না বলেই হচ্ছে আমাদের বাচ্চারা অটিস্টিক হয় এবং ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়। সো এই যে একটা ব্যাপার আছে এখানে, স্যার ডায়াবেটিসের কথা অনেকবার বলে, কিন্তু ডায়াবেটিসের সাথে, ডায়াবেটিস তো ভালো হয়, সাথে আরও 10টা রোগ ভালো হয়। আর বাচ্চার যে মা হতে চাচ্ছে, চিন্তা করতেছে আমি বাবা হব, আমি মা হব, বা আমি দাদা দাদি হব, নানা নানি হব, তারা যদি আগে তার সেই মাকে যদি পাঠায়, যে ভবিষ্যতের যে মা হবে, তাকে যদি টেস্ট করায় ফেলে, অ্যাটলিস্ট ইনসুলিন রেজিস্ট্যান্সটাও যদি চেক করে ফেলে। আমি একটু অ্যাড করি, সেটা হলো স্যার অ্যাড করবেন, যে তাহলে আসলে আমরা অটিজমটাকে আমরা বিদায় জানাতে পারি, ডাউন তো যাবেই, এটাই আর কি। আমি অ্যাড করি, সেটা হলো, আমি প্রায় বলি এই কথাগুলা, বোন যেটা বলছেন সেটা হলো যে যদি আপনি সুস্থ বাচ্চা চান, তাহলে বাবা এবং মা উভয়কে আগে এই টেস্টগুলো ঠিক করে তারপর বাচ্চা নিতে হবে, সহজ হিসাব। শুধু মা না, কারণ হচ্ছে স্পার্ম থেকে যেটা যাচ্ছে, একটা ওভাম থেকে একটা যাচ্ছে, স্পার্ম অ্যান্ড ওভাম, এগুলোর মিলিত থেকে আসলে তার জিনটাই আগে থেকে তাকে, যেমন মায়ের টেস্টোস্টেরন লেভেলের উপরে কিন্তু পুরুষ বাচ্চা, মানে ছেলে বাচ্চার টেস্টোস্টেরন লেভেলটা নির্ভর করছে মায়ের টেস্টোস্টেরন লেভেল, মানে সেটা মায়ের কতটা ভালো টেস্টোস্টেরন আছে, কোয়ালিটি অফ টেস্টোস্টেরন। তো এখানে মানে আমি বারবারই বলি, যদি আপনি মানে সুস্থ বাবা মা না হয়, তাহলে সুস্থ সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আল্লাহর অশেষ রহমত না থাকলে প্রতি 100-তে 30টা বাচ্চা অটিস্টিক হওয়ার কথা। কারণ এই পর্যন্ত আমরা যত লোক এখানে এসেছে, বেশিরভাগেরই তার হোমা আইয়ার বেশি। তাইলে মিনিমাম হোমা আইয়ার লেভেল 2-এর নিচে না থাকলে তার বাচ্চা নেওয়াটা ক্রাইম হয়, বিকজ সে নিজের জন্য একটা অটিস্টিক বাচ্চা আনছে পৃথিবীতে, এবং এই বাচ্চার জীবন যেমন সে নষ্ট করলো, ওর বউয়ের জীবনও সারা জীবনের জন্য নষ্ট হইল। কারণ যার অটিস্টিক বেবি আছে তারা জানে হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায়, যে কত কষ্ট তার সামাজিক লাইফ, সোশ্যাল লাইফ, তার ফ্যামিলি লাইফ অল গন। মা হিসাবে সে এই বাচ্চার পেছনে দিতে দিতে তার জীবন ওখানেই শেষ। তাহলে সে তার জন্য জীবন্ত কবর রচনা করলো, হলো সেই মা, যেই মা তার রিপোর্ট এগুলো না দেখে বাচ্চা নেয়। এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা আপনারা জানেন না বলে আটকে উঠতেছেন না। তা আজকে একটা মেয়ে বাচ্চা নেওয়ার আগে তার ভিটামিন ডি শুড বি মোর দেন 80, বুঝছেন? 90-100 হলে খুবই ভালো, বাট মোর দেন 80 ভিটামিন ডি লেভেল। আর এখন শুধু অটিস্টিক বেবি না, একটা মেয়ে যে জেস্টেশনাল ডায়াবেটিস হয়, জীবনও হবে না যদি তার হোমায়ের 1 থাকে, হতেই পারবে না। জীবনেও জেস্টেশনাল ডায়াবেটিস হবে না যদি তার হোমায়ের 1 থাকে। তারপরে একটা মেয়ের যে খিঁচুনি হয়, একলামশিয়া হয়, জীবনেও হবে না যদি তার সিআরপি, তারপর হচ্ছে টিজিএইচডি রেশিও, মানে এই রিপোর্টগুলো যেটা বলছি 1, 2, 3, 4, 5, 6, 90, 100, যদি এটা থাকে, জীবনও হইতে পারবে না। প্রেশার জীবনও বাড়বে না, মানে যদি তার গর্ভাবস্থায় সেই রিপোর্টগুলো ঠিক রাখতে পারে। বুঝতে পারছেন?
মা, তাহলে আজকে সিজারও কমে যাবে সিগনিফিক্যান্টলি। সিজার হবে না, নর্মাল ডেলিভারি হবে। বুঝতে পারছেন? তাহলে একটা মেয়ে যদি সুস্থভাবে মা হতে চায়, তাকে 1, 2, 3, 4, 5, 6, 90, 100 এই রিপোর্টগুলো ঠিক করতে হবে বাচ্চা নেওয়ার পরিকল্পনা করার আগে। অর্থাৎ তারা পরিকল্পিতভাবে বাচ্চা নিতে চেষ্টা করবে, যে স্বামীরও রিপোর্ট ভালো, স্ত্রীর রিপোর্ট ভালো, এখন তারা পরিকল্পনা করছে আমরা মা হব বা আমরা সন্তান নিব। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, সন্তান গর্ভে চলে আসছে, তাও নিয়ম মানতে হবে। বাট আমি কি বলতেছি, আমি বলতেছি এমনকি একটা ছেলে বিয়ে করার আগে উচিত মেয়েটাকে এনে, ছেলে মেয়ে আগে বিয়ে করার আগেই তারা এই রিপোর্ট কইরা তারপর বিয়ে করা। কথার কথা বলতেছি আর কি, বুঝেন নাই কথা? আর যদি দেখেন যে এই রিপোর্টে আসতেছে না, শর্ত দিয়ে দিবেন তোমার এরকম রিপোর্ট না হলে বিয়ে করবো না। তার মানে কি? তার মানে বুঝতে তো পারবে না, বিয়ে করলেও পারবে না। কথার কথা বলতেছি, এটা যদিও মনে হচ্ছে ফান, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। বুঝেন নাই কথা? কারণ আর বিয়ের আগে সব কিছুতে রাজি হবে, বিয়ের পরে তো আর কথা শুনবে না। তাই জন্য বিয়ের আগেই করায় ফেলতে হবে, হ্যাঁ, জানে পরে আর ইয়ে না হয়। ব্যাপারটা বুঝছেন? তাইলে বিয়ে করার আগেও আপনি এখানে নিয়ে আসতে পারেন, যে যারা যে মেয়েটাকে বিয়ে করাবেন, তো বেআইন আগে কথা বইলা ছেলে মেরে নিয়ে এখানে আগে আসবেন, আইসা এগুলো দেখবেন, মানাবেন। ব্যাপারটা বুঝছেন? এরপরে বাচ্চা নিলে আপনি আগে রিপোর্ট ঠিক করে তারপর বাচ্চা নেন। দেখবেন এই বাচ্চা আলহামদুলিল্লাহ যারা আমাদের ফলো করে বাচ্চা নেয়, তাদের বাচ্চা তারাই এসে বলে স্যার এ মাশাল্লাহ মানে অন্য অন্য বাচ্চার থেকে আলাদা। বাচ্চা যে ব্রিলিয়ান্ট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সবাই তো চায় ব্রিলিয়ান্ট বাচ্চাই তো চায়, আর তো কেউ। কারণ একটা বাচ্চার মেধা বিকাশ, মা কি খায়, হ্যাঁ, মানুষ শুধু মা কখন ঘুমায়, মা রোদ্রে যায় কিনা, আমার মা ব্যায়াম করে কিনা, মা কোন চিন্তা করে, নেগেটিভ চিন্তা, আমার কথা বুঝতে পারছেন? সব কিছু এই বাচ্চাকে ইনফ্লুয়েন্স করে। এবং পেটে বাচ্চা স্বামী স্ত্রীর সমানে ঝগড়া করতেছে, এরে গালি দিতে আসে, তুই তুকারি করতে আসে, এটাও বাচ্চা এখান থেকে সে শিখে। আমাকে বলে আমার বাচ্চা আমাকে ঘুমাইতে না, তুই তো তোর বাচ্চারে ঘুমাইতে দেস নাই, বাচ্চা ফেটে নিয়ে তুই রাত 2টা পর্যন্ত জাগিয়েছিলি, এখন বাচ্চার দোষ দেয়, তোরে বাচ্চা ঘুমাইতে দেয় না? তুই তো তোর বাচ্চারে ঘুমাইতে দেস নাই, ও যখন পেটে ছিল। আমার কথা বুঝেন নাই? তো ও বাচ্চারে ঘুমাইতে দেয় নাই, এখন ওর বাচ্চা ওরে ঘুমাইতে দেয় না। গ্রামে তো কখনো এই সমস্যা ছিল না। গ্রামে তো সবাই 8:30 9টার মধ্যে সব ঘুম, গ্রামকে গ্রাম 8টা মানে এসার পরপরই সব ঘুম। তাহলে এখন শহরের বাচ্চারা রাত জাগে কেন? শিখাইছে কে? বাপ মাই শিখাইছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে আর্লি ঘুমাতে হবে। ওই মা বাচ্চা নিয়ে রোদ্রে যাচ্ছে, তাহলে একটা মা হতে হলে ভিটামিন ডি লাগবে, মা হতে হলে কোয়ালিটি ভালো প্রোটিন খাইতে হবে, মা হতে হলে কোয়ালিটি ভালো ফ্যাট খাইতে হবে, কোলেস্ট্রল লাগবে ভালো, প্রচুর ফাইবার খেতে হবে এবং গুড কোয়ালিটি কার্বস খেতে হবে। এখন যে মায়ের ইনসুলিন 22 সে জানেই না, সে সবার পরামর্শে আরও ভাত রুটি মুটি ফল দুধ টুধ ইচ্ছা মতো খাইতে আসে, তার বাচ্চা কি হবে? অটিস্টিক হবে। যে মায়ের ভিটামিন ডি 15-20 সে কি বাচ্চা আশা করে? আমার কথা বুঝতে পারছেন? তো এটা আমি কি বলবো, ওই বলবো সব কিছুর মধ্যে জেকে লাইফ, হ্যাঁ সব কিছুর মধ্যে জেকে লাইফস্টাইল, সব কিছুর মধ্যে জেকে লাইফস্টাইল ডিউরিং প্রেগন্যান্সি 100%। কারণ এমনকি জান্নাতে যাইতে চাইলেও জেকে লাইফস্টাইল মানতে হবে। কেন? কারণ আমরা তো কোরআন হাদিস থেকে এটা সংকলিত করেছি, এটাকে আমি বানাইছি নাকি? রাতে ঘুমাইতে হবে, এটা তো আল্লাহর আদেশ। আমরা শুধু কোরআনের আইনকে কোরআনে প্রতিষ্ঠা করতে চাইতেছি। হালাল তৈব খাইতে আল্লাহ বলছে, আমরা শুধু সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। 1 ভাগ খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর নির্দেশ, আমরা সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। কথা বুঝতে পারছেন? তো এটাকে আমি বানাইছি, আমার জ্ঞানটা আসছে তো ওখান থেকে। তা এটা না মাইনে আপনি জান্নাতে যাবেন কেমনে মিয়া? নষ্ট খাবার খাইয়া, জম্মের খাওয়া খাইয়া, সীমা লঙ্ঘন করিয়া, নিজে এই বুড়ি নিয়া যে কবর আলাদা খুঁড়তে হবে নতুন করে আপনার জন্য আলাদা, ওইভাবে সীমা লঙ্ঘন করে আপনি জান্নাতে যাবেন? আল্লাহর আদেশ অমান্য করিয়া, রাত জায়গা টেনশন করিয়া, দুশ্চিন্তা করিয়া, নষ্ট খাবার খাইয়া, নোংরা খাবার খাইয়া, ডিসিপ্লিন ছাড়া চইলা এভাবে জান্নাতে যাবেন? তাহলে বলেন যে না আল্লাহ তো ডিসিপ্লিন পছন্দই করেন না। নাউজুবিল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি ডিসিপ্লিন পছন্দ করেন। সোজা কথা হলো যার জীবনে ডিসিপ্লিন আছে তাকে আল্লাহ বেশি পছন্দ করে, আর যার ডিসিপ্লিন নাই তাকে আল্লাহ পছন্দ করেন না। কেন? কারণ এই ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল যে এই জাতি তুমি তৈরি করতেছো, এত জমিনে ফিতনা ফেসাদ বিশৃঙ্খলা রক্তপাত করবে, তা আপনি হলেন সেই লোক।
যে এই ব্যাপারে ফেরেশতারা আশঙ্কা করছিল। আর যদি আপনি ডিসিপ্লিনড হন তখন আল্লাহ বলবে, এই ফেরেশতারা দেখো দেখো, এই যে তাহাজ্জুদের সময় দেখো, তোমরা না বলছিলা এরা জমিনে দেখো দেখো কি করে, এই যে দেখো সে ঘুম থেকে উঠে এখন সে আমাকে স্মরণ করছে, কেউ তাকে দেখছে না, রাতের অন্ধকারে সে চোখের পানি ফেলে আমাকে ডাকছে, এই দেখো 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 দেখো। তো মানুষ আল্লাহ কেন সৃষ্টি করেছিলেন? এই ধরনের লোকের জন্যে, ওই নোংরাদের জন্যে না, যারা সারা দিন মনে করেন যে পড়ে পড়ে ঘুমায়, রাত্রে সারা রাত জেগে থাকে, ওইসব নোংরাদের জন্যে না, যারা দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে মাথার চুল ফালাইয়া দিছে, দুনিয়ার সুখ নাই তার, দুনিয়ার শান্তি নাই, দুনিয়ায় হ্যাঁ এটা হইতে পারে নাই, দুনিয়া ওইটা হইতে পারে নাই, সে দুনিয়া কেন্দ্রিক চিন্তা করে আজকে সে ঘুমাইতে পারে না, আখেরাতের কোনো চিন্তাই নাই, কবরে গেলে কি হবো। এইসবের লোকের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই। আল্লাহ দুনিয়া বানাইছেন হলো যারা দুনিয়ায় থাকে, মন থাকে কবরে, থাকে দুনিয়ায়, থাকে আল্লাহর সাথে দেখা হবে কবে, এইসব চিন্তা যে করে। আর যারা নোংরা নষ্ট, হ্যাঁ আমার বাড়ি কি হলো, আমার গাড়ি কি হলো, আমি কি পাইলাম না পাইলাম, সারাক্ষণ মাথায় সব চিন্তা। আরে তোর ইবলিসে নাড়ে চলে সারাদিন, তুই বুঝোস না, তোর ইবলিসে নাড়ে। আর অমুকের এই আছে আমার এই নেই, তমুকের এই আছে আমার এই নেই, এই দুনিয়ার ব্যাপারে যারা উপরের দিকে তাকায়, এগুলোর জন্য আল্লাহ পৃথিবী বানায় নাই। এরা পৃথিবীতে অবাঞ্ছিত। তো পৃথিবী বানাইছে হচ্ছে যারা থাকে দুনিয়ায়, কিন্তু তারা জান্নাতে ছিল, আবার জান্নাতে যাবে, মন পড়ে থাকে জান্নাতে, মন পড়ে থাকে মসজিদে, মন পড়ে থাকে আল্লাহর ঘরে, মন পড়ে থাকে আল্লাহর ইবাদতে, মন পড়ে থাকে তাহাজ্জুদে সিজদায়, চোখের পানি কখন ফেলবে, আল্লাহর কাছে কি চাইবে। এদের জন্য আল্লাহ পৃথিবী বানাইছে, যারা সকল অনিয়মের ভিতরে অনেক কষ্টে নিয়মটা মেনে চলে, সবাই তাকে পাগল বলে। আমার কথা বুঝতে পারছেন? আর বাকিরা তো সবাই খুব ভালো, সবাই রাত জাগে হ্যাও জাগে, সবাই জম্মের খাওয়া খায় হ্যাও খায়, সবাই নষ্ট লাইফ স্টাইল লিড করে হ্যাও করে, সবাই ভালো, নিজেরা নিজেরা সরে সরে মাস্তুত ভাই, হেতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা লোক যদি নিয়ম মানতে চায়, হ্যারে কয় সবাই পাগল। ব্যাপারটা বুঝছেন? এখন প্রতারকরা আমাদের ভিডিও নকল করে তারা নিজেরা ভিডিও বানাইতেছে, হেইটা আমার উপরে আরোপ করে, ওরে নষ্টরা, ওরে মিথ্যা আরোপকারীরা, তোরা যেন আল্লাহ তোদের বিচার ভালো মতো করে, আমরা মনে মনে এই দোয়াই করি, হয় তওবা কর, ভালো হয়, নাহলে তোদের বিচার আল্লাহ ভালো করে করবে। আর মনে রাখবি, বান্দার হক নষ্ট করতেছিস, তাহলে আল্লাহ তোরে মাফ কিভাবে করবে? বান্দার হক নষ্ট করতেছিস, তা আমার প্রতি মিথ্যা আরোপ যারা করতেছিস, তাহলে তোরা, আমি যতই ক্ষমা না করি, তোদের ক্ষমা নাই, মনে রাখিস। তোদের আমল নামা যদি কাইসায় না নেই, তাহলে আমার নাম জাহাঙ্গীর কবির না। যারা আজকে আমার প্রতি মিথ্যা আরোপ করতেছিস, মিথ্যা রটনা করতেছিস, মিথ্যা প্রচার করে বেড়াচ্ছিস, তোদের জন্য এইটাই পরিণতি। স্যার আর 1 মিনিট বলবো, বলে আমি চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে নর্মালি আমাদের ফ্যামিলিতে কোনো মেয়ে প্রেগনেন্ট হলে আমরা চেষ্টা করি তাকে একটু খাওয়াতে, তো সবাই চেষ্টা করি, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে তাকে মিষ্টি খাবার বেশি খাওয়াই। একটা আমাদের মিথ আছে যে বেশি বেশি করে মিষ্টি খেলে বাচ্চার হাড্ডি মজবুত হবে। না, বাচ্চা মিষ্টি হবে, ট্রুলি, চেহারা মিষ্টি হবে, ট্রুলি রং থিং। তা ওই প্রেগনেন্ট মাকে তার দরকারের বেশি মিষ্টি খাওয়ানো যাবে না, এবং জাঙ্ক ফুড যেগুলা মানে লিপিড ফ্যাট, না এবং দরকারের বেশি কেন, সে যে তার যদি ইনসুলিন বেশি থাকে, সে মিষ্টি তো খাইতেই পারবে না, ভাতও খাইতে পারবে না। হ্যাঁ, মানে ওই তার যদি ইনসুলিন বেশি থাকে, সে মিষ্টি কেন, ভাতও খাইতে পারবে না, রুটিও খাইতে পারবে না, ফলও খাইতে পারবে না, দুধও খাইতে প্রচুর মিষ্টি খাওয়া। আর যদি তার হুমায়ার ভালো থাকে, তাহলে সে পারবে। বাংলাদেশের ট্রেডিশনে তো মানুষ নষ্ট করার সকল বুদ্ধি আছে। মানে কি বললাম, তার 30টা বাচ্চা, 100-র মধ্যে 30টা হওয়া উচিত হলো অটিস্টিক, কিন্তু দুঃখজনক হলো যে আল্লাহ তাআলা রহমান রাহিম বইলা মাত্র 3টা হয়। আর এখন কিন্তু অনেকের বাচ্চা হওয়া বন্ধই হয়ে গেছে। তা আপনি বাচ্চা আগে হওয়ান, মানে আপনি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আগে করেন। পিসিওএস কয়টা বাচ্চা? ইনফার্টিলিটি ট্রিটমেন্ট ইনফ্যাক্ট এটাই। হ্যাঁ, তারপর পিসিওএস কতগুলো আছে? আলাদা কোনো ট্রিটমেন্ট নেই, যে এই মানে এই ফিটনেসে যে চলে আসবে, তার বাচ্চা যত বছরই বন্ধ থাক না কেন বাচ্চা হবে, 40 এসেও বাচ্চা হবে, 45 এসেও বাচ্চা হবে, যদি এটা ঠিক থাকে। ইনফার্টিলিটি ট্রিটমেন্টও অ্যাকচুয়ালি আসলে হেলদি লাইফটা, হেলদি ফিটনেসটাই হচ্ছে পিসিওএস এর চিকিৎসা এটা, ইডির চিকিৎসা এটা। ইনফার্টিলিটির আলাদা কোনো ট্রিটমেন্ট নেই, আপনি ফিট হয়ে যান, হেলদি হয়ে যান। 60 থেকে 70টা রোগের এটাই চিকিৎসা। থ্যাংক ইউ বোন, আমাদের আর সময় নেই। 30 সেকেন্ড স্যার। সেটা হলো যে প্রেগনেন্ট মেয়েকে যে আমরা প্রচুর মিষ্টি খাওয়াই আর জাঙ্ক ফুড খাওয়াই, এই পিজা পাস্তা এটা সেটা, এই জিনিসগুলো আসলে খুবই রিস্কি, যেটা আসলে সজ্ঞানে খাওয়ানো উচিত না। আর হচ্ছে কি যে লিপিড ফ্যাট আর ট্রান্স ফ্যাট, মানে যতগুলো ফ্যাট যতগুলো আছে তার মধ্যে এই দুইটা হচ্ছে সবচেয়ে বাজে ফ্যাট। যে ফ্যাটগুলো যে একটা তেল থেকে আরেকটা তেল, বা ওই যে ভাজা পোড়া, রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, হ্যাঁ, এই খাবারগুলো আসলে আমাদের ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলোর ভিতরই থাকে। সো
যত বাজে তেল যদি মায়ের পেটে যায় বাচ্চার ব্রেন ডাউন হয়ে যাবে। আর ওই আনওয়ান্টেড মিষ্টি সেটা তো শেষ। এই যে জিনিসগুলো নর্মালি প্রেগনেন্সিতে কেউ প্রেগনেন্ট হয়ে গেছে তার জন্য একটা আমরা কি নিয়ে যাই, একটা বার্গার একটা পিৎজা নিয়ে যাই, তার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে যাই। দিস আর দ্য অ্যাকচুয়ালি পয়জন ফর দ্য আপকামিং বেবি। এই আর কি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থতা দিক। আমিন। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আমাদের হেফাজত করুক, আমার স্যারকে হেফাজত করুক আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, বিশ্বকে অনেক হেফাজত করুক। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তা এখন জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।